বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হাসান সাইদ, হাসান স্যার একাডেমি থেকে। আজকে আমরা আলোচনা করব আমাদের গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আমাকে অনেক শিক্ষার্থী বারবার রিকোয়েস্ট করেছে যে স্যার জ্যামিতির সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার জন্য। তো প্রথমে আমরা নিয়েছি আজকে 12 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। আমরা বিগত সময় দেখেছি এই প্রশ্নটা আমাদের সৃজনশীল কয়ের জন্য এবং সংক্ষিপ্ত জন্য খুবই ইম্পর্টেন্ট। সাধারণত বর্গ, তাহলে বর্গ কাকে বলে এটা আগে জানতে হবে আমাকে। বর্গ হচ্ছে 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহু থাকে। যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, এজন্য বর্গ আঁকতে গেলে সাধারণত আমাদের একটি বাহুর প্রয়োজন। কিন্তু আমাদের এখানে অনেক সময় বাহু দেওয়া থাকে অথবা অনেক সময় পরিসীমা দেওয়া থাকে। যখন বর্গের একটি পরিসীমা দেওয়া থাকবে তখন আমাকে সেই পরিসীমা থেকে এই বর্গের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এখানে বর্গের পরিসীমা দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। প্রথমে এই 12 সেন্টিমিটার পরিসীমা থেকে আমি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য বের করব। কীভাবে বের করব খেয়াল করো। আমরা 12 সেন্টিমিটার একটি পরিসীমা নিলাম। বারো সেন্টিমিটার বিশিষ্ট আমরা একটা পরিসীমা নিলাম। যেহেতু বর্গক্ষেত্রে 4টা বাহু সমান, এই জন্য আমাদের এই 12 সেন্টিমিটারকে যদি আমরা 4টা ভাগ করি তাহলে আমরা বর্গের একটি বাহুর দৈর্ঘ্য পাবো। এখন এই 12 সেন্টিমিটারকে কিভাবে আমরা 4টা ভাগ করব খেয়াল করো। প্রথমত আমরা এই 12 সেন্টিমিটারকে আগে 2টি অংশে বিভক্ত করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশে একটি বৃত্তচাপ, তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ। ঠিক একইভাবে এই বিন্দু থেকে এই পাশে একটি বৃত্তচাপ এবং তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমাদের এই বিন্দুটা যেহেতু একসাথে মিলিত হয়নি, তাই আমরা এখান থেকে এই বিন্দু থেকে আরেকবার দাগটা দিলাম, এই পাশে একটা দাগ দিলাম। তাহলে প্রথমত এই 12 সেন্টিমিটারকে আমরা 2 ভাগে বিভক্ত করলাম। এই যে 12 সেন্টিমিটারকে আমরা 2 ভাগে ভাগ করলাম। কিন্তু এই 12 সেন্টিমিটার থেকে এই পরিসীমা থেকে আমি যদি এক বাহুর দৈর্ঘ্য বের করতে যাই তাহলে আমাকে 4টা অংশ ভাগ করতে হবে। আমি যদি এই অংশটাকে 2টা অংশ ভাগ করি, এই অংশটাকে 2টা অংশ ভাগ করি, তাহলে কিন্তু আমার 4টা ভাগে ভাগ করা যায়। কিন্তু যেহেতু 2টা বাহু সমান, এই 2টা অংশ সমান, আমি শুধু একটি অংশকেই ভাগ করলে সমদ্বিখণ্ডিত করলে আমার 4টে অংশ সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এটা। তাহলে আমরা এই অংশটাকে এখন সমদ্বিখণ্ডিত করব। আগের মতোই আমরা এই বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ, এবং এই বিন্দু থেকে এই পাশে একটি বৃত্তচাপ, তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটির দুইটির এই ছেদবিন্দু দিয়ে আমরা স্কেল বরাবর ছেদবিন্দু বরাবর বসে আমরা যে দাগ দিলাম। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা এই অংশটাকে 2টে ভাগে ভাগ করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। এখন এই অংশটা যেহেতু সমান, যেহেতু আমরা এই অংশটাকে সমদ্বিখণ্ডিত করছি, সুতরাং এই অংশটাকে সমদ্বিখণ্ডিত করলে ঠিক একই মাপ পাওয়া যাবে। তার মানে আমার এই দুই পাশে সমদ্বিখণ্ডিত করা প্রয়োজন নেই। তার মানে আমার এখানে 4টে অংশ ভাগ করা হয়েছে। যদি এই পরিসীমাটাকে আমি পি ধরি তাহলে আমার এই অংশটুকু হবে p/4, মানে আমি এই পরিসীমাকে 4টা ভাগ করলাম। এই প্রথম অংশটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এখন এই এক বাহুর দৈর্ঘ্য দিয়ে এখন আমি আমার বর্গ অঙ্কন করব। কিভাবে খেয়াল করো, বর্গ অঙ্কনের সময় প্রথমত আমরা যে কোনো রশ্মি নিলাম। এই যে আমার এই অংশটা হচ্ছে বর্গক্ষেত্রের এখন এক বাহুর দৈর্ঘ্য। আমরা এই প্রথম অংশটুকু, মানে এক বাহুর দৈর্ঘ্য, এই অংশটুকু নিয়ে আমরা প্রথমত একটা অংশ কেটে নিলাম। এই বিন্দু থেকে আমরা এখন লম্ব অঙ্কন করব। লম্ব আঁকার জন্য সাধারণত আমাদের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। এটা যে কোনো মাপের, কোনো নির্দিষ্ট মাপ নেই, আমরা যে কোনো মাপ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক এই একই মাপ দিয়ে এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ, এই বিন্দু থেকে এই অংশ কাটলাম। ঠিক একইভাবে সেম মাপ নিয়ে আমরা এখানে একটা অংশ কাটলাম, এই বিন্দু থেকে আরেকটা অংশ কাটলাম।
ঠিক আছে। এখন এই বিন্দু ঠিক ছেদবিন্দু থেকে এই বিন্দু বরাবর স্কেল দিয়ে আমরা এই যে আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই লম্ব অঙ্কন করা। তাহলে যেহেতু বর্গক্ষেত্রে 4টা বাহু সমান, আমরা এই বাহুর মাপ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, আমরা এই অংশ কাটলাম। আমরা সেম মাপ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ, আমরা এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। আমাদের এই দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা এখান থেকে এই অংশটুকু যোগ করলাম, আমরা এখান থেকে এই অংশটুকু যোগ করলাম। তাহলে আমার এই এ বি সি ডি, এই এ বি সি ডি এই অংশটা হচ্ছে একটা বর্গ। বাকি বিন্দুগুলো আমরা নাম দিলাম, এটা দিলাম বি ই, এটা হচ্ছে বি এফ। এ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার পরিসীমা দেওয়া থাকলে আমরা কিভাবে একটি বর্গ অঙ্কন করতে পারি। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখন আমরা আলোচনা করব আমাদের জ্যামিতি সংক্ষিপ্ত প্রশ্নে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্কেল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমাদের বিভিন্ন সময় আমাদের সৃজনশীল কয়ে এবং সংক্ষিপ্ত প্রশ্নে এই কোণগুলা স্কেল কম্পাসের সাহায্যে আমাদের অঙ্কন করতে বলে। তাহলে খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত আমরা আমাদের 30 ডিগ্রি অঙ্কন করতে বলছে। তাহলে দেখো, আমরা 30 ডিগ্রি অঙ্কন করতে গেলে সর্বপ্রথম আমরা শিখব 60 ডিগ্রি কিভাবে অঙ্কন করা যায়, কারণ 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে আমি 30 ডিগ্রি পাবো। তাহলে দেখো, প্রথমত আমরা 60 ডিগ্রি অঙ্কন করি। আমাদের 60 ডিগ্রি অঙ্কন করা সবচেয়ে সোজা। আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, এখন আমরা যে কোনো একটা মাপে আমি একটা বৃত্তচাপ দিলাম, যে কোনো মাপে। আমরা যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিলাম। ঠিক যেই মাপে আমি এই বৃত্তচাপটা অঙ্কন করব, ঠিক একই মাপ নিয়ে আমি এই অংশটুকু কাটলাম। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি অঙ্কন করা। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 60 ডিগ্রি হচ্ছে আমরা যেই মাপে এই বৃত্তচাপটি নিলাম, ঠিক সেই মাপে আমরা এই অংশটুকু কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন তাহলে 30 ডিগ্রি কি হবে? আমরা যদি 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করি, 2 ভাগ করি, তাহলে তো আমরা 30 ডিগ্রি পাবো। দেখো খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এখন সমদ্বিখণ্ডিত করব, 2 ভাগ করব। দেখো, আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ এবং এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ নিলাম। খেয়াল করো, অর্থাৎ আমরা এই 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলাম। এই ছেদবিন্দু বরাবর আমরা স্কেল বসে একটা দাগ দিলাম। তাহলে অর্থাৎ এই 60 ডিগ্রিকে আমরা 2 ভাগ করলাম, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রিকে আমরা 2 ভাগ করলাম, এই যে আমাদের 30 ডিগ্রি উৎপন্ন হইল। এখন খেয়াল করো 45 ডিগ্রি। আমরা 45 ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রে যদি আমরা প্রথমত 90 ডিগ্রি অঙ্কন করি, কারণ 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে আমরা 45 ডিগ্রি অঙ্কন করতে পারবো। তাহলে আমরা 90 ডিগ্রি আগে অঙ্কন করি। খেয়াল করো, 90 ডিগ্রি হচ্ছে আমরা বর্গ আকার ক্ষেত্রে যে লম্ব অঙ্কন করি সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। খেয়াল করো, তাহলে প্রথমত আমরা যে কোনো রশ্মি নিলাম, আমরা যে কোনো মাপে আমরা একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো মাপে। ঠিক এই একই মাপে আমরা এই বিন্দু থেকে এই অংশটুকু কেটে নিলাম। আমরা সেম মাপে একই মাপে এখান থেকে অংশটুকু কেটে নিলাম। আমরা একই মাপে এখান থেকে একটি বৃত্তচাপ, একই মাপে এখান থেকে একটি বৃত্তচাপ দিলাম। এই দুইটা বিন্দুর এই ছেদবিন্দু বরাবর আমরা এই বিন্দু থেকে স্কেল দিয়ে আমরা একটা দাগ দিলাম। এটা হচ্ছে আমাদের লম্ব অঙ্কন এবং আমাদের এখান থেকে এই পর্যন্ত এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন হইল। এখন এই 90 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ 2 ভাগ করি, তাহলে কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে 90 ডিগ্রিকে এখন আমি 2 ভাগ করব। দেখো,
অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই বিন্দু থেকে একটি বৃত্তচাপ, আবার এই বিন্দু থেকে একই মাপে একটি বৃত্তচাপ দিলাম। তাহলে এই দুইটা বৃত্তচাপের ছেদবিন্দু বরাবর আমরা একটা রেখা নিলাম। তাহলে দেখো আমাদের এই রেখাটি এই 90 ডিগ্রিকে দুইটা ভাগে ভাগ করছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এই 90 ডিগ্রিকে দুই ভাগে সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে কি, অর্থাৎ আমার একটা অংশ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রিকে দুই ভাগ করে সাধারণত আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। তাহলে এ হচ্ছে আমাদের 45 ডিগ্রি অঙ্কন করা। তাহলে আমরা শিখলাম 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন আমরা আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে 75 ডিগ্রি কোণ অঙ্কন করা। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 75 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই 90 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। দেখো আগের মতো আমরা যেইভাবে 90 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম ঠিক সেইভাবে আমি প্রথমত 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। যে কোনো একটা রশ্মি নিলাম, এখান থেকে আমি যে কোনো একটা মাপে একটি বৃত্তচাপ নিলাম। খেয়াল করো ঠিক একই মাপে আমরা এই অংশটুকু কেটে নিলাম, একই মাপে এখান থেকে একটা অংশ কেটে নিলাম, একই মাপে এখান থেকে একটা বৃত্তচাপ, একই মাপে এই বিন্দুতে একটা বৃত্তচাপ নিলাম। তাহলে এই বৃত্তচাপ দুইটা একটা ছেদবিন্দুতে ছেদ করছে, তাই না? তাহলে আমরা এখান থেকে আমাদের এই বিন্দু থেকে আমাদের ওই ছেদবিন্দু বরাবর আমরা একটা লম্ব নিলাম। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে এখন আমরা 75 ডিগ্রি অঙ্কন করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 60 ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রে কি বলেছিলাম, আমরা যেই মাপে এই বৃত্তচাপটা অঙ্কন করি যদি সেই মাপে আমরা এই অংশটুকু কেটে নেই তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এই বাকি কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি। আমার যেহেতু 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এই 60 ডিগ্রির সাথে আমার আর 15 ডিগ্রি প্রয়োজন। তাহলে এই 30 ডিগ্রিকে যদি আমি দুই ভাগ করতে পারি তাহলে কিন্তু আমি 15 ডিগ্রি কোণ পাচ্ছি। এখন এই 30 ডিগ্রিকে আমি দুই ভাগ করব। এখান থেকে আমি যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক এই বিন্দু থেকে আমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে বৃত্তচাপ দুইটি একটা ছেদবিন্দুতে মিলিত হয়েছে। ঠিক ওই ছেদবিন্দু বরাবর স্কেল বসে এই বিন্দু থেকে আমি একটি রেখা টানলাম। তাহলে এই 30 ডিগ্রিকে আমি সমদ্বিখণ্ডিত করছি, অর্থাৎ 15। তাহলে এখান থেকে এই পর্যন্ত 60 আর এই হচ্ছে 15। তাহলে 60 আর 15 হচ্ছে এই হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীবৃন্দ এখন খেয়াল করো, আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 11 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। তাহলে আমার সমবাহু ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ যেই ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আমাদের বর্গ আঁকতে গেলে যেমন একটি বাহুর প্রয়োজন, ঠিক একইভাবে আমাদের সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে আমাদের ঠিক একটি বাহু প্রয়োজন, কারণ তার তিনটা বাহু সমান। কিন্তু আমাদের এখানে একটি বাহু দেওয়া নেই, আমাদের দেওয়া আছে পরিসীমা। আমরা বর্গ অঙ্কন করার সময় আমাদের পরিসীমাকে 4 ভাগ করছিলাম, যেহেতু বর্গক্ষেত্রে 4টা বাহু। ঠিক একইভাবে যেহেতু ত্রিভুজের 3টা বাহু এবং সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, এই জন্য এই পরিসীমাকে আমরা 3 ভাগ করব। তাহলে এই পরিসীমাকে কিভাবে 3 ভাগ করে প্রথমত আমরা এটাকে অঙ্কন করব। খেয়াল করে দেখো সবাই, আমরা 11 সেন্টিমিটার বিশিষ্ট একটি পরিসীমা নিয়ে, এ হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার বিশিষ্ট একটি পরিসীমা। এখন এই পরিসীমাকে আমরা 3 ভাগ করব। প্রথমত এই বিন্দুতে আমি যে কোনো একটা কোণ অঙ্কন করলাম, যে কোনো মাপের একটা কোণ অঙ্কন করলাম। ঠিক এই একই মাপে আমি এই বিন্দুতে সেম কোণটি অঙ্কন করলাম। এখানে আমরা যে কোণ অঙ্কন করলাম ঠিক একই মাপে আমরা সেম কোণটা এখানে অঙ্কন করলাম। এখন খেয়াল করো, আমি আমার সুবিধা মতো যে কোনো একটা মাপ নিয়ে আমরা এখান থেকে একটা অংশ কেটে নিলাম। ঠিক একই মাপে আমি একই মাপে নিয়ে আমি আরেকটা অংশ কেটে নিলাম।
এখান থেকে আমি যে মাপ নিয়েছি ঠিক সেম মাপে আমি অংশটুকু কেটে নিয়েছি এখানে। ঠিক সেম মাপে আমি এখান থেকে এই অংশটুকু কেটে নিলাম। আমি এই বিন্দু থেকে আরেকটা অংশ একই মাপে আমি কেটে নিলাম। এরপর দেখো আমার এই বিন্দুর সাথে এই বিন্দুর সাথে আমরা এই বিন্দুটি এখানে যোগ করলাম। ঠিক একইভাবে এই বিন্দুর সাথে এই বিন্দু আমরা এখানে যোগ করব। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই যে আমাদের পরিসীমাটা এই যে তিনটা অংশ ভাগ করা হয়েছে। কারণ আমাদের সমবাহু ত্রিভুজে পরিসীমা দেওয়া থাকলে তার বাহুর দৈর্ঘ্য বের করতে হলে এই পরিসীমাকে 3 ভাগ করতে হবে। এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ। যদি আমি পরিসীমাটাকে পি ধরি তাহলে আবার এটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য এবং এটাকে আমি বলতে পারি p/3। এখন এই এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আমি আমার সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। খেয়াল করো, প্রথমত আমরা যে কোনো একটি রশ্মি নিলাম, ওই এক বাহুর দৈর্ঘ্যের মাপ নিয়ে, এই হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য, এই মাপ নিয়ে আমি এই অংশটুকু কেটে নিলাম। ঠিক একই মাপ নিয়ে আমরা এখান থেকে একটি বৃত্তচাপ, ঠিক একই মাপ নিয়ে এই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুইটি একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দু থেকে আমরা এই অংশটুকু যোগ করলাম, এই বিন্দু থেকে আমরা এই অংশটুকু যোগ করলাম। তাহলে এ বি সি হচ্ছে আমার একটি সমবাহু ত্রিভুজ। আমরা এই বিন্দুর নাম দিলাম ডি। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে জ্যামিতির। রম্বসের একটি কোণ x কোণ সমান 60 ডিগ্রি এবং একটি বাহু b সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। রম্বসটি অঙ্কন আঁকতে হবে। দেখো, রম্বসের x কোণ সমান 60 ডিগ্রি। আমাদের রম্বস অঙ্কন করতে গেলে সাধারণত একটি কোণ এবং একটি বাহুর প্রয়োজন। রম্বস এবং বর্গ এই দুইটার সাথে মিল হচ্ছে এই রম্বসের 4 বাহু সমান এবং বর্গক্ষেত্রেরও 4টা বাহু সমান। কিন্তু পার্থক্য হচ্ছে বর্গক্ষেত্রে যেমন একটি কোণের প্রয়োজন হয় না, ঠিক রম্বসের বেলায় একটি কোণের প্রয়োজন হয়। আমাদের বর্গক্ষেত্রের সমান যখন লম্ব অঙ্কন করি সাধারণত 90 ডিগ্রি হয়, কিন্তু আমাদের রম্বসে একটা কোণ দেওয়া থাকে। এখানে 60 ডিগ্রি আছে, আমাদের 45 ডিগ্রি থাকতে পারে বা অন্য কোনো কোণ থাকতে পারে। এখানে b সমান 4 সেন্টিমিটার আছে বা তার দৈর্ঘ্য অন্য কিছু থাকতে পারে। আমরা প্রশ্নে যখন যে মাপ দেওয়া থাকবে সেই মাপ অঙ্কন করব। এখন আমাদের কি দেওয়া আছে, x সমান 60 ডিগ্রি এবং b সমান 4 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথমত আমরা b সমান 4 সেন্টিমিটার আমাদের বাহুর দৈর্ঘ্য অঙ্কন করলাম। এই যে 4 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য নিলাম। এরপর আমাদের দেওয়া আছে x কোণ সমান 60 ডিগ্রি। আমরা ইতিমধ্যে আমাদের কিভাবে আমাদের চাঁদা ছাড়াও আমরা এই 60 ডিগ্রি অঙ্কন করতে পারি এটা আমরা শিখেছি। আমরা যে কোনো একটা মাপে একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো একটা মাপে আমরা বৃত্তচাপ নিলাম। ঠিক একই মাপে আমরা যদি এখান থেকে এই অংশটুকু কেটে নেই তাহলে আমাদের এটা হয়ে যায় 60 ডিগ্রি, তাই না? তাহলে এই যে আমরা 60 ডিগ্রি অঙ্কন করলাম। যেহেতু এখানে 60 ডিগ্রি কোণকে x কোণ দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে আমরা এটাকে ধরলাম x কোণ, অর্থাৎ 60 ডিগ্রি। এখন আমাদের রম্বসটি আঁকতে হবে। তাহলে আমরা রম্বসটি অঙ্কন করি। প্রথমত আমরা যে কোনো রশ্মি নিলাম, এখান থেকে আমরা আমাদের বাহুর দৈর্ঘ্য এই b এর সমান করে আমরা এই অংশটুকু কেটে নিলাম। ঠিক এই বিন্দুতে আমরা আমাদের যে 60 ডিগ্রি কোণ দেওয়া আছে সে মাপ নিয়ে আমরা এখন এই কোণটি অঙ্কন করব। প্রথমত দেখো কোণের মাপটা কিভাবে নেয়। প্রথমত আমরা এই অংশটুকুর মাপ নিয়ে এখান থেকে আমরা এই বৃত্তচাপ দিলাম। তারপর হচ্ছে এই অংশটুকুর মাপ নিয়ে আমরা এটা কেটে নিলাম। এ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ এখানে যে কোণ দেওয়া আছে সেই কোণটা আমরা এখানে অঙ্কন করলাম। যেহেতু রম্বসের 4টা বাহু সমান, আমরা এই বাহুটার এই অংশটুকু মাপ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ কাটলাম। ঠিক একই মাপ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ এবং একই মাপ নিয়ে এখান থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে। এখন আমরা এই অংশগুলো যোগ করলাম।
এ হচ্ছে আমাদের রম্বস। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের রম্বস। আমরা এই বিন্দুগুলোর নাম দিলাম ই অথবা এফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের জ্যামিতির সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আমরা সামনে আরও খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের এসএসসি পরীক্ষাতে অনেক সময় অনেক আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসব। সেই সাথে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন সব গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।